সাতক্ষীরা বিধায়ক কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র কিছু কর্মব্যস্ততার কারণে উনি এখনো এসে পৌঁছননি, কিন্তু উনি এসে পৌঁছবেন। কিন্তু আমরা সেই পর্যন্ত দেরি না করেই আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করতে চলেছি। আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট অতিথি বৃন্দকে মঞ্চে। আমরা কাকদ্বীপ শিশু শিক্ষায়তনের প্রধান শিক্ষক মাননীয় প্রদীপ কুমার প্রামাণিক মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিদ্যুৎ কুমার দিন্ডা মহাশয়কে। আপনি দয়া করে মঞ্চে আসবেন। বিভিন্ন বিদ্যালয়, কাকদ্বীপ সাব ডিভিশনের বিভিন্ন বিদ্যালয় কাজের কাজে যার অকুণ্ঠ সহযোগিতা আমরা বিভিন্ন ক্ষেত্রেই আমরা অনাবিলভাবে পেয়ে থাকি। কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রামাণিক, আমাদের মধ্যে রয়েছেন মাননীয় অনিরুদ্ধ কর্মকার, সিনিয়র ম্যানেজার অ্যাডমিশন, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, ডিশাল হাসপাতাল এবং একাডেমি। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় কল্যাণ বাবুলি, প্রাক্তন হেলথ অফিসার, পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান দেবকুমার দাস মহাশয়, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিদ্যুৎ কুমার দিন্ডা মহাশয়। এছাড়াও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন মথুরাপুর মিলনী সংঘের সভাপতি মাননীয় সুদর্শন মজুমদার এবং অন্যতম কর্মকর্তা সদস্য অলোক প্রামাণিক। তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সামনে যারা রয়েছেন বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছেন, বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন বা পরিষেবামূলক সংগঠন, ক্লাব সংগঠন যারা এসছেন, তাদের সবাইকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আমাদের মাননীয় অতিথিবৃন্দকে বরণ করে নিচ্ছি। প্রথমে বরণ করে নিচ্ছি মাননীয় প্রদীপ কুমার প্রামাণিক, আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান শিক্ষক কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল। ব্যাচ পরিয়ে, উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক প্রদান করে আমাদের স্নেহের ছাত্রীবৃন্দ বরণ করে নিচ্ছেন। আমরা অনিরুদ্ধ কর্মকার মহাশয়কে, সিনিয়র ম্যানেজার অ্যাডমিশন, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, ডিশান হসপিটাল অ্যান্ড দেবকুমার দাস মহাশয়কে, প্রধান স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী বিদ্যুৎ কুমার দিন্ডা মহাশয়কে। উত্তরীয় আমাদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কল্যাণ বাপুলি মহাশয়কে, প্রাক্তন হেলথ অফিসার, পশ্চিমবঙ্গ সরকার। এরপরে আমরা সাদরে বরণ করে নেব মাননীয় সুদর্শন মজুমদার, সভাপতি, মথুরাপুর মিলনী সংঘ। বরণ করে নিচ্ছি। এই অনুষ্ঠানটি আজকের অনুষ্ঠিত হচ্ছে মাননীয় অধ্যাপক অনিমেষ ঘরামি, এসজে একাডেমি এই অনুষ্ঠানের মূল আয়োজক। আমাদের পক্ষ থেকে মাননীয় অধ্যাপক অনিমেষ ঘরামি মহাশয়কে বরণ করে নিচ্ছি। হ্যাঁ, হাইস্কুলের শিক্ষক আর কি, তাকে বরণ করে নিচ্ছে।
সঞ্জয় কুমার চক্রবর্তীকে। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় শ্রী প্রদীপ কুমার প্রামাণিক, প্রধান শিক্ষক, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল। তার সঙ্গে রয়েছেন মাননীয় দেবপ্রসাদ দাস প্রধান, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিদ্যুৎ কুমার দিন্ডা। এছাড়াও আমরা আহ্বান জানাবো মাননীয় অনিরুদ্ধ কর্মকার মহাশয়কে, আমরা অনুরোধ জানাবো মাননীয় কল্যাণ বাপুলি মহাশয়কে আমাদের এই প্রদীপ প্রজ্বলনে এক একটি প্রদীপ তাদের হাতের স্পর্শে, তাদের অগ্নিস্পর্শে জ্বলে উঠুক। সঞ্জয় মাইতি চলে এসো। আমরা বরণ করে নিচ্ছি ওই নেপথ্য শিল্পী যারা আর কি এই আয়োজনকে যারা সর্বাঙ্গ সুন্দর করতে অক্লান্ত পরিশ্রম করছেন। মাননীয় সঞ্জয় কুমার মাইতি বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট লেখকও বটে, এবং ওনার সবথেকে বড় পরিচয় এই মুহূর্তে যে আমাদের সুন্দরবন কুইজ ফোরামের সম্পাদক সঞ্জয় কুমার মাইতিকেও আমরা বরণ করে নিলাম। আচ্ছা, প্রচণ্ড গরম, অনেকেই তৃষ্ণার্ত হতেই পারেন। জাস্ট এই তলার নিচের তলায় অর্থাৎ ত্রিতলেই খাওয়ার জল রয়েছে, আপনাদের যারা দরকার। কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক হিসাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। সঙ্গে সঙ্গে প্রথমেই ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো। ওপরে উঠে এসেই বুঝতে পারলেন যে নিচের থেকে উপরে কতটা। উপরে গেলে সাধারণত ভূগোলের যারা মাস্টারমশাই আছেন তারা জানেন যে উপরে গেলে একটু ঠান্ডা ঠান্ডা হয়, কিন্তু এখানে উপরে গেলে একটু গরম হয়, ব্যতিক্রমী তাপমাত্রা হয়েছে। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, একটু গরম লাগবে। তবে আমি বৃষ্টিকে বলেছি আসার জন্য। আমার উত্তরের দিকে প্রচণ্ড রকমের মেঘ করেছে, এই জন্য প্রদীপ প্রজ্বলনটা আগে করে নিলাম। প্রচুর ঝড় বৃষ্টি হতে পারে, মানে উপরে মেঘ করেছে। যদি ঠিকমতো আমাদের এই গরমের কথাটা শোনে, আমাদের আহ্বান শোনে, আমার মনে হয় মিনিট 10-এর মধ্যে বৃষ্টি আসতে পারে। সৌগত পিছনে আছে, বলছে না ও মিথ্যে কথা বলছে। সৌগত, বৃষ্টি আসতে পারে, তোমার ওদিক থেকে হয়তো উঠে আসতে হবে, এদিকে কথা শুনতে পাবে না, এমন হতে পারে। তা আমাদের মঞ্চে যারা বসে আছেন আমি তাদেরকে, আমার ডিসান হসপিটাল, আপনারা জানেন যে ডিসান হসপিটালের একটা বিজ্ঞাপন একেবারে বিখ্যাত, যে ডিসান হসপিটাল সারা রাত্রি জেগে আছে যেন আপনার হৃদয়টা বা আপনার হার্টটা যেন কোনোভাবে স্পন্দন বন্ধ না করে। এই বিজ্ঞাপনটা কলকাতার সব জায়গায় ইস্টার্ন বাইপাস দিয়ে যখনই যাবেন তখন এটা লেখা আছে, মানে কেউ আপনার জন্য জেগে আছে এবং আপনার হৃদয়ের কেয়ার নিচ্ছে। এইটা একটা বড় ব্যাপার, শোনা যেন খুব আপন বলে মনে হয়। তা যখনই আমাদের অনিমেষ বলেছে, অনিমেষ বলি আমি, অনিমেষ এখন অধ্যাপক, কিন্তু সে আমার কাছে আমার বন্ধুই থেকে গেছে, ওই জন্য অনিমেষ। আমরা এসজি একাডেমির কর্ণধার, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। আর অনিমেষের সঙ্গে আমাদের গাঁটছড়া বাঁধাটা মূলত সঞ্জয়দার থ্রু দিয়ে। আমরা যে সুন্দরবন কুইজ ফোরাম করেছি আজকের, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত কুইজ সংস্থা নয়, সেটা হচ্ছে একবারে অর্গানাইজড সর্ববৃহৎ সংস্থা। তার মধ্যে আমাদের নামখানা থেকে সৌগত আছে, আমরা কাকদ্বীপ থেকে আছি। আমাদের তার অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে ছিল হচ্ছে আমাদের কিন্তু অনিমেষ ঘরামি। আমি স্যারকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই রকম একটা অনুষ্ঠান কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে করার জন্য। যিনি আজকের অনুষ্ঠানে নেই তাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই, যে এর কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে এই আমাদের এই বিদ্যালয়ের অডিটোরিয়ামটি গরম হোক ঠান্ডা হোক যাই হোক সবসময় অনুষ্ঠানটি হয়। এরকম একটা অনুষ্ঠান করার জায়গা কাকদ্বীপে খুবই কম আছে, মানে নেই বললেই চলে। মানুষ বাধ্য হয়েই এখানে আসেন, গরম সয়েও কিন্তু এখানে অনুষ্ঠানটা করেন। এই যিনি আমাদের এই সভাগৃহটা করে দিয়েছেন আমাদেরই বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি শ্রীযুত সুব্রত ভান্ডারী, যাকে বাচ্চু ভান্ডারী নামে আপনারা চেনেন। বিদ্যালয় থেকে একটিও পয়সা তিনি গ্রহণ করেননি, সম্পূর্ণ নিজ খরচে করে দিয়েছেন। আরও খরচ করবেন, যেটাতে হলে আপনাদের আহা উহা নিশ্চয় আপনাদের ওনার কানে পৌঁছচ্ছে। সেইটা পৌঁছলে পরবর্তীকালে কি করা উচিত মাননীয় এমএলএ সাহেব বলে গেছেন তাকে, এবং সেটা তিনি একটু সময় নিয়েছেন। সম্ভবত আগামী বছর নাগাদ আমাদের কি ভালো লাগছে এটা শোনা যাবে।
ফলে এরকম একটি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাতে পেরে প্রধান শিক্ষক হিসাবে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি। আমাদের এইখানে মঞ্চে আমার অত্যন্ত প্রিয় বন্ধুরা উপস্থিত আছেন, আমাদের হেডমাস্টার মশাইরা পেছনে বসে আছেন, আমাদের শিক্ষা বন্ধু বিমানদা থেকে আরম্ভ করে সকলেই আমার চেনা মুখ বসে আছেন। আর মঞ্চে আমার স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের আমাদের বন্ধু, সুহৃদয় বন্ধু আমাদের দেবকুমার দাস মহাশয় আছেন। প্রত্যেকটি অনুষ্ঠানে তাকে পাওয়া যায়। মানে সত্যিকারের সমাজকর্মী, মানুষের উপকার করার একজন প্রতিনিধি ঈশ্বর পাঠিয়েছেন, তার হাত দিয়েই কাজ করেন। আমাদের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতটাকে সাজানোর আমরা আপ্রাণ চেষ্টা করছি তার হাত দিয়ে। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের বিদ্যুৎবাবু আছেন। প্রত্যেকটি অনুষ্ঠানে তার বিনয়ী অবতারটা আমরা দেখতে পাই, বিনয়ী মুখটা আমরা দেখতে পাই। কাকদ্বীপ নামখানাটাকে তিনি ঢেলে সাজিয়ে দিয়েছেন সব জায়গাতে, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো সারদা, কখনো রামকৃষ্ণের স্ট্যাচু আছে দেখবেন, মন্দির আছে। আমাদের কাকদ্বীপটাকে খানিকটা হলেও উনি অবহেলা করছেন বলে মনে হয়েছে, যেন স্যার আর করবেন না, আমাদের কাকদ্বীপটাকেও একটু দেখবেন। সব জায়গাতে আছে, কাকদ্বীপটাতে খুব একটা বেশি নেই, ওইটা একটু দেখবেন। নামখানাকে পুরো সাজিয়ে দিয়েছেন। তার যত ইনকাম, ব্যক্তিগত ইনকাম, তার অধিকাংশ প্রায় 80% সমাজসেবায় তিনি দান করেন। এরকম একটা মানুষের জন্য হাততালি দেবেন আশা করি। আমাদের বিদ্যুৎ বাবুর জন্য, বিদ্যুৎ বিকাশ দিনরা, ওনার জন্য নিজের সমস্ত ইনকাম দিয়েই প্রায় এরকম। আর আমাদের ডিসান হসপিটাল থেকে স্যারেরা এসছেন, স্যারেদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি। আমাদের গ্রাম বাংলাতে এতদিন পরে মনে পড়লো, এর আগে আমাদের বিপি পোদ্দার হসপিটাল এসে আমাদের পঞ্চায়েতগুলোতে কিছু অফার দিয়ে গেছে মানুষকে, গ্রামের মানুষের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবার জন্য, তাদের অপারেশন হোক, তাদের ট্রিটমেন্ট হোক, যা কিছু করার জন্য আমাদের প্রধান সাহেবের, এই প্রত্যেকটি প্রধানের সঙ্গে তারা সভা করে সেটা সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছে এবং মানুষ সেখানে সহযোগিতাও নিচ্ছে। এমনকি নার্সিং পড়ার জন্য বাচ্চারা যখন যাচ্ছে তারাও কিন্তু একটা বিশেষ ছাড় পায় ওই হসপিটালের থ্রু দিয়ে গেলে। আমরাও আশা করব, আজকের যেহেতু অনুষ্ঠানটির একটি নাম আছে একাডেমিক্স বলে একটা জায়গা আছে, তার মানে পড়াশোনার ব্যাপারটাও বাচ্চাদের, আমাদের বাচ্চাদের, আমরা যখন পড়াশোনা করেছি, আপনারাও অনেকে, আমরা একটু বড়, আপনারা অনেকেই আমাদের থেকে একটু কম বয়সী আছেন, যারা সমবয়সী তারা জানেন আমাদের পড়াশোনা করার একটাই উদ্দেশ্য, হাতের কাছে চাকরি একটা দেখি, মাস্টারি চাকরি একটা আছে, আর মাঝে মাঝে ওই দু একটা অফিসার হওয়া যায়, এছাড়া আর কিছু হওয়া যায় না জগতে। আমাদের জানানোই হতো না, কেউ কখনো বলেনি, অভিভাবক বলেনি যে পড়াশোনার উদ্দেশ্য চাকরি করা ছাড়াও অন্যান্য অফিসার, আমাদের এই গতানুগতিক চাকরি ছাড়াও অন্যান্য অফিসার হওয়া যায়, অন্যান্য অনেক কিছু পরীক্ষা দেওয়া যায়, স্বাস্থ্য বিভাগে, স্বাস্থ্য দপ্তরেও যাওয়া যায়, এগুলো কেউই বলে দেয়নি, বলার মতো লোক ছিল না। এখন প্রতি সপ্তাহে একটা করে কাউন্সেলিং হয়। আর আমাদের ছাত্রছাত্রীদেরকে বলি, এটা আমার অভিযোগ বলা যায়, যে অভিভাবক ভালো না হলে ছাত্রছাত্রী ভালো হবে কি করে? অভিভাবকরা বাচ্চাদেরকে পাঠাচ্ছেই না, যেখানে কাউন্সেলিংয়ের সেশনটা হয় সেখানে বাচ্চারা তো জানবে, সে যে সায়েন্স নিয়ে পড়ছে, সে যে আর্টস নিয়ে পড়ছে, আর্টস নিয়ে পড়লে বাবু কিছু করার নেই, আমি বেকার থাকবো, এটা সে মনে ভেবেই নিচ্ছে, তারা এগোবে কোথায়? আর্টস নিয়ে পড়েও অনেক জায়গায় যাওয়া যায়, সায়েন্স নিয়ে পড়লে তো সে বিভিন্ন জায়গায় স্বর্গেও পৌঁছে যেতে পারে, সুখের স্বর্গে, সেই রকম জায়গায় পৌঁছানোর একটা বড় জায়গা আছে। তার পড়ার বিভিন্ন ব্রাঞ্চ আছে, হাজারটা রকমের দরজা তার কাছে খোলা, তা সেগুলো যদি আমাদের আলোচনায় না আসে, যদি কাউন্সেলিং না অ্যাটেন্ড করে, এমনকি আমি বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে আমাদের আছে বাংলার শিক্ষা পোর্টাল, বিএসপি সংক্ষেপে বলে, বাংলার শিক্ষা পোর্টালে যখন আপনারা ঢুকবেন সেখানে দেখবেন কেরিয়ার গাইডেন্স বলে, আপনার ডেটাগুলো ওখানে লিখতে হবে, লিখলে আপনার পক্ষে কি উপযুক্ত, আপনি প্রফেসর হবেন, আপনি মাস্টার হবেন, আপনি নার্স হবেন, আপনি প্যারামেডিক্স হবেন, কিংবা ডাক্তার হবেন, কিংবা ইঞ্জিনিয়ার হবেন, কোন দিকে আপনার, কিংবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবেন, কিংবা নেভিতে যাবেন, কিংবা আপনি পুলিশে যাবেন, যেখানেই যান না কেন আপনার অ্যাটিটিউডটা ওরা ওখানে বলে দেবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত বড় একটা ভালো ব্যবস্থা রেখেছে, কিন্তু আমরা মোবাইল খুলি একটাই বই পড়ার জন্য, সেটা হচ্ছে ফেসবুক, আর তো আমাদের কিছু নেই। আমাদের অভিভাবকদের খালি একটা ত্রাহি ত্রাহি রব, এই স্যার বাচ্চা মোবাইল নিয়েছে মানে সর্বনাশ হয়ে গেছে স্যার, রেজাল্ট খারাপ করেছে, ফিজিক্সে 100-র মধ্যে 6 পেয়েছে স্যার, কেন জানেন? কথা শোনে না, সবসময় মোবাইল নিয়ে ঘোরে। আপনি সেই সময় কোথায় থাকেন? মোবাইলটা বাচ্চা যখন দিচ্ছেন, আপনি বাচ্চার পাশে বসে থাকুন, সে তখন দেখবেন একাডেমিক্স ছাড়া অন্য কিছু দেখতেই পারবে না, না মোবাইল নিয়েছে মানে বাচ্চাটা সর্বনাশ হয়ে গেল। আরে বাবা, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট থেকেই দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে মোবাইল, তার মানে ভাববেন না যে আমরা সবার একবার ষড়যন্ত্র করে সবাইকে শেষ করে দেবো বলে দিচ্ছি, তা কিন্তু নয়। বাচ্চা এসে একটা যদি কমন রুম দিয়ে ফেলেছেন, ছেলেদের কমন রুম, দেখবেন ওখান থেকে কোনো মাইক আপনাকে বাজাতে হবে না, সমস্ত রকমের ভালো ভালো, যেন মনে হচ্ছে মাইকেল জ্যাকসন নাচছে সেখানে মনে হবে। কি সুন্দর একটা পরিবেশ পেয়ে গেল। মানে মোবাইলটার সমস্ত রকমের অপব্যবহার, কারণ যেটা না বলবেন
যখনই না বলবেন, যখন দ্বিখণ্ডিত উপন্যাসটা বন্ধ হয়ে গেল সবার বাড়িতে দ্বিখণ্ডিত উপন্যাস চলে এলো, ঠিক সেরকম মোবাইল যখন বন্ধ হলো সবাইকে বলা হলো যে মোবাইল তোমাকে আনতেই হবে, না হলে মোবাইলে কিছু একটা আছে যেটা বড়রা পেয়েছে, ছোটদেরকে বাধা দেওয়া হচ্ছে না নেওয়ার জন্য। আমার মনে আছে আমি যখন বিএড কলেজে পড়তে যাই আমরা তখন তাস খেলতাম, আমাদের তখন মোবাইল ছিল না, তাস খেলার জন্য অনেকবার কান ধরে উঠবোস করেছি। তাস খেলাটা নিষিদ্ধ ছিল, তাস খেলা যেটা নিষিদ্ধ সেটা করতে হবে। হঠাৎ করে দেখলাম যখন কলেজে যাই তখন বলা হলো যে তাস খেলাটা বাধ্যতামূলক। কি সর্বনাশ, তাস খেলা আবার বাধ্যতামূলক হয়? আমাদের প্রফেসর এসে বিছানায় একটা করে তাস দিয়ে গেল। তখন বুঝলাম এদের কিছু একটা ষড়যন্ত্র আছে আমাদের ভালো করার, তাস খেলা বন্ধ করে দিলাম। আমরা সেই জায়গাতে কখন আসবো? বাচ্চাদেরকে একটু বোঝাই যে তুমি যে মোবাইলটা ভেবেছি, আমরা যে আমাদের মানসিকতাটা চেঞ্জ করতে হবে, যে মোবাইল ফোনে এত ভালো, তার পজিটিভ দিকগুলো যদি দেখি। আমি বলছি তো, শুধু একটা বললাম, বাংলার শিক্ষা পোর্টাল ধরুন, সে এলো না শনিবার ক্লাসে, সে আসতে পারলো না। শনিবার ক্লাসে ফিজিক্সের একটা বিশেষ লেসন পড়ানো হয়েছে, এটা শব্দ হচ্ছে কি সৌগত বলেছিলাম? আমাদের আমন্ত্রিত যারা এসেছেন তার সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নেব স্মারক সম্মান দিয়ে। প্রথমে মাননীয় প্রদীপ কুমার প্রামাণিককে স্মারক দিয়ে আমরা সম্মানিত করছি। অরুণবাবু একটু হেল্প করুন। স্মারক সম্মানে সম্মানিত করলাম মাননীয় প্রদীপ কুমার প্রামাণিককে। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি বিশেষ অতিথি যারা রয়েছেন, মাননীয় শ্রী দেবপ্রসাদ দাস, দেবকুমার দাস, প্রধান স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। আজকের আমাদের অন্যতম সম্মানীয় অতিথি মাননীয় শ্রী বিদ্যুৎ কুমার দিন্ডা মহাশয়কেও আমরা স্মারক সম্মানে সম্মানিত করছি। ম্যানেজার অ্যাডমিশন, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, দিশান হাসপাতাল অ্যান্ড একাডেমি। দেবপ্রসাদ দাস এবং মাননীয় অলোক প্রামাণিক মহাশয়কে মিতালি সংঘ বাপুল্লি, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে স্মারক সম্মানে সম্মানিত করছি। হ্যাঁ, নিশ্চিন্তপুর আরটি হাই স্কুলের পক্ষ থেকে আমাদের স্মারক সম্মান গ্রহণ করছেন ওই বিদ্যালয়েরই মাননীয় শিক্ষক মহাশয় শ্যামসুন্দর দাস মহাশয়। নামখানা, ধন্যবাদ। নামখানা গঙ্গাধরপুর কমলাকান্ত হাই স্কুল, গঙ্গাধরপুর কমলাকান্ত হাই স্কুল মাস্টারমশাই সত্যেন বাবু, তাকেও আমরা স্মারক সম্মানে সম্মানিত করছি। সত্যেন মঞ্চেই থাকুন, আমাদের মধ্যে মঞ্চে থাকার জন্য ওনাকে অনুরোধ করব। হ্যাঁ, বাজার বেড়িয়া ঠাকুর চক শিক্ষা সদনের পক্ষে ওই বিদ্যালয়েরই করণিক, উনি স্মারক সম্মান গ্রহণ করছেন। বামনখালী এমপিপি হাই স্কুল, মাইতি কোচিং সেন্টারের পক্ষে কাশীনাথ মাইতি, মাইতি কোচিং সেন্টার। সুন্দরবন কুইজ ফোরাম সাগর ব্লক, আচ্ছা, সুন্দরবন কুইজ ফোরামের পাথর প্রতিমা ব্লকের থেকে যদি কেউ বেশি থাকেন, হসপিটাল মোড় টোটো ইউনিয়ন, তাদেরকেও আমরা গ্রামীণ চিকিৎসক সমিতি, সারা বছর ধরে যারা গ্রামের স্বাস্থ্য পরিষেবা জনসাধারণের পক্ষ থেকে ডক্টর প্রদীপ হালদার, দেবাশিস মণ্ডল, শিক্ষক বুদাখালী জুনিয়র হাই স্কুল, ট্যাক্স কনসালটেন্ট
সুকুমার প্রধান, তাকেও আমরা স্মারক সম্মানে সম্মানিত করছি। কাকদ্বীপের যে সমস্ত গণসংগঠনগুলি সারা বছর ধরে আর দাঁড়াতে চাই, তেমনি একটি সংগঠন আমাদের কাকদ্বীপের একটি গর্ব করার মতো সংগঠন অচেনা সুর। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা যেমন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, এছাড়াও দরিদ্র অসহায় যারা ছাত্রছাত্রী তাদের পাশে গিয়েও দাঁড়ায়, বিভিন্ন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যারা আর্থিকভাবে খুব দুর্বল তাদের অক্লান্তভাবে তাদেরকে পরিষেবা দেন, সাহায্য করেন। আমরা আর একজন শিক্ষা বন্ধু কাকদ্বীপ দক্ষিণ চক্রের কমলেশ করণ মহাশয়কেও মঞ্চে আহ্বান জানাবো। কমলেশ করণ। এরপরে সুন্দরবন মহাবিদ্যালয়, ওনার জন্য জোরে একটা হাততালি। আমাদের অধ্যাপক অনিমেষ বাবু ওই কলেজের সঙ্গে যুক্ত, সুতরাং ওনারা যৌথভাবেই সুন্দরবন মহাবিদ্যালয়ের স্মারকটি গ্রহণ করছেন। গৌতম কুমার দাস, শিক্ষক, কাশীনগর হাই স্কুল। পুরিয়ে আমাদের এই প্রবীণ সঙ্গীত বিশারদকে আমাদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা আহ্বান জানাবো হরিণডাঙ্গা হাই ইয়ং ফাইটার্স, আচ্ছা ঠিক আছে, ইয়ং ফাইটার্স, কাকদ্বীপ ইয়ং ফাইটার্স। নামের মধ্যেই ফাইট একটা ব্যাপার রয়েছে। আসলে সমাজ সেবাও তো একটা যুদ্ধ, তারা সেই কাজটা বিভিন্নভাবে করে থাকেন। তাদের সারা বছর ব্যাপী যে কাজ, চক্রবর্তী, কাকদ্বীপ কিশোর সংঘ, কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন, কাকদ্বীপের আরেকটি অত্যন্ত পরিচিত গণসংগঠন কাকদ্বীপ রয়্যাল ডেলিগেশন, এবং তার বাইরেও অজস্র স্কুলের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং এদের পরীক্ষার মানটি অত্যন্ত উন্নত, এর জন্য ওদেরকে ধন্যবাদ। কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন, কাকদ্বীপ পেঙ্গুইন ক্লাবের সম্মানীয় সদস্য প্রতিনিধি, কাকদ্বীপ বন্ধু মহল, প্রতাপ ভকত, কাকদ্বীপ সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে স্মারক সম্মান গ্রহণ করছেন। কাকদ্বীপ পূর্বাশা সংঘ এবং ঐক্য সম্মেলনী স্মারক সম্মান গ্রহণ করছেন কাকদ্বীপ অরবিন্দ সংঘ ও পাঠাগারের পক্ষে। কাকদ্বীপ অমৃতায়ন সংঘ থেকে নিজে দাঁড়িয়েই তুলে দিচ্ছি বিশেষ অতিথি হিসাবে, আপনি এখানে বসবেন এখন। হ্যাঁ স্যারের আছে, সত্যি দুঃখিত, মানে নামটা ছাপাতে দিয়েছিলাম আসেনি, আমার তো বিশেষ অতিথি, আমি নিজে গিয়ে দিয়ে আসবো আপনাকে, কথা দিলাম। এই স্টেজে দাঁড়িয়ে বসুন, আপনি এখানে বসুন। শুভেচ্ছা, অভিনন্দন। এইরকম একটা সেমিনারে আমি উপস্থিত হতে পেরে খুব আনন্দিত বোধ করছি, এই কারণে যে এইরকম একটা অনুষ্ঠান দেখলাম আমাদের কাকদ্বীপের সমস্ত সংগঠনকে ডাকা হয়েছে। এখানে ক্লাবগুলো আছে, স্কুলে মাস্টারমশাইরা আছেন, বিভিন্ন স্কুলকে ডাকা হয়েছে, হেলথ সেন্টারকে ডাকা হয়েছে, নার্সদের ডাকা হয়েছে। এইরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি অনিমেষ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকেই বিশেষ করে জানেন যে আজকাল যারা এখানে উপস্থিত আছে আমাদের মঞ্চে, বিশেষ করে স্বাস্থ্য অধিকর্তা প্রাক্তন তিনি এখানে আছেন, দিশানের সমস্ত কর্মকর্তাগণ, হসপিটালের সমস্ত কর্মকর্তাগণ আমাদের মধ্যে আছেন, আর আপনারা তো আছেই। আপনাদের প্রায় প্রত্যেকেই আমি চিনি, আপনারা প্রায় যারা এখানে আছেন। আমার গ্রাম পঞ্চায়েতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে তার অধীনে, তার জন্য আমি আনন্দিত এবং আপনাদের প্রত্যেকেই শুভেচ্ছা, অভিনন্দন। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। এই রকম অনুষ্ঠান আমি কাকদ্বীপে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি অনেক করেছি। বিভিন্ন এনজিও যদি আমার কাছে এসে বলে, তাদের জন্য কিন্তু আমি সর্বাগ্রে তাদের সুযোগ সুবিধা করে দিই। আমার যেটুকু করার আছে আমি সেটাও করি।
মাস্টারমশাই কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমার কাছে বিপি পদ্মার হসপিটালও এসেছিল। বিপি পদ্মার হসপিটালের পক্ষ থেকে তাদের অনেকগুলো অ্যাওয়ারনেস ক্যাম্প এবং তারা যেসব সুযোগ সুবিধা আমাকে দেওয়ার কথা, আমাকে একটা স্মার্ট কার্ডও দিয়েছে। তা সেখানে ভর্তি হতে গেলে তারা কি কি সুযোগ সুবিধা করে দেবে, নার্সিংয়ের কি কি সুযোগ সুবিধা দেবে, আমরা দূর থেকে যাব, সমস্ত কিছু কিন্তু তারা আমাকে বলেছে। এবং আমার পঞ্চায়েতে যারা আছে আমি অনেককেই বিপি পদ্মার হসপিটালে পাঠিয়েছি এবং তারা সুন্দর ট্রিটমেন্ট করেছে। আমি দিশান হসপিটালের নাম শুনে এই আমন্ত্রণে আসব, এটা আমি অনিমেষ বাবুকে বলেছিলাম। দিশান একটা হসপিটাল, এর সম্বন্ধে আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন, বিজ্ঞাপনের শেষ নেই। আমার যেটা বিষয় যে আপনারা হেলথের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা আমাদের মূলত যেটা জানতে হবে। আমি প্রধানের চেয়ারে বসার পর আপনারা জানেন যদি একটা পরিবারের যদি কোনো অসুস্থ হয়ে কেউ পড়ে, তারা বেসামাল হয়ে পড়ে, তারা কাকে বলবে কাকে বলবে না, কখন প্রধানকে বলছেন, কখন এমএলএকে বলছেন, কখনো জনপ্রতিনিধি বিভিন্ন বিষয়কে বলছে, কখনো আমাদের মিডিলম্যানদের খপ্পরে পড়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যায়। তার জন্য এই যে দিশান হসপিটাল এইরকম ক্যাম্প করছেন বা তাদের মতামতটা আমরা আজকে শুনবো। তারা কাকদ্বীপের জন্য, কাকদ্বীপের মানুষের জন্য বা বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা এসছেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিশান হসপিটাল দিতে পারে সেটাই আমাদের শোনার প্রয়োজন। আমরা তো আপনাদের সঙ্গে আছি, বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা অসুস্থ হলেই বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে কি কি কাজ করা যায় এটা আপনাদের জানতে হবে। সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার গুরুত্ব অপরিসীম। সমস্ত কাজে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ব্যবহার হয় না। আপনারা অনেকেই জানেন না, যারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসছেন, আপনাদেরকে বলে দেই স্বাস্থ্যসাথী কার্ডে এই মুহূর্তে যাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড পরিবার ভিত্তিক আছে, বিশেষ করে মায়েদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড মাকে সামনে রেখে করা হয়েছে, তাদের যেসব সদস্যরা আছে ইমিডিয়েটলি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেকেই আধার কার্ড, মোবাইল নম্বর, রেশন কার্ড যদি অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটার কোনো কাজ থাকবে না। এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডটা সমস্ত হসপিটালে যাতে গ্রহণ করে তার ব্যবস্থা করেছেন। আমি অনুরোধ করব, দিশান হসপিটাল একটা বিশাল বিষয়, বিশাল ব্যাপার, প্রত্যেকেই জানেন। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বিভিন্ন সংগঠনের তরফ থেকে কর্মকর্তাগণ এসছেন, আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা একটু সময় অপেক্ষা করবেন, আমাদের বক্তব্য নয়। আজকে দিশান হসপিটাল বলবেন যে তাদের কাছে যাওয়ার জন্য আমাদের জন্য কোনো মিডিলম্যান ধরতে না হয়, কারণ মিডিলম্যানের খপ্পরে যদি আপনারা পড়ে যান, আমরা তো আমাদের জায়গা থেকে বুঝি, আমাদের চেয়ারের তরফ থেকে বুঝি, মানুষ সত্যি অসুস্থ হয়ে পড়েছে, আপনি হন আর আমি হন, একে ধরছি ওকে ধরছি তাকে ধরছি, এই জিনিসগুলো কিন্তু কাকদ্বীপের প্রয়োজন ছিল। আস্তে আস্তে বড় বড় হসপিটালগুলো কাকদ্বীপে আসছেন। আমি তাই আমার কথা বেশি না বাড়িয়ে আমি দিশান হসপিটালকে কর্মকর্তাদেরকে তাদের সুচিন্তিত মতামত হেলথের সম্বন্ধে যেমন তারা বলবেন, তাদের করণীয় কর্তব্য কী আছেন, আমাদের এই মুহূর্তে কর্মসংস্থান বিশেষ করে নার্সিংয়ের প্রতি বা হেলথের প্রতি বিভিন্ন যে কর্মসংস্থানগুলো আছে সেইটুকু জায়গায় তারা কি কি সহযোগিতা করতে পারেন, এইটুকু কথা বলে তাদের সেই পরামর্শ নিয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম। তার আগে একটু জানিয়ে রাখি যে যারা এখানে রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু লাঞ্চের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকেই আপনারা অবশ্যই মধ্যাহ্ন ভোজন এখানে করবেন, তাহলে আমরা আমাদের ভালো লাগবে। সবার জন্যই কিন্তু লাঞ্চের ব্যবস্থা রয়েছে। হ্যালো, উপস্থিত সমস্ত শিক্ষকবৃন্দ এবং সমাজসেবী সংগঠন এবং যে সংস্থা আজকে আমাদের নিমন্ত্রিত করে এখানে এনেছে, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এখানে আলোচনাটা আছে স্বাস্থ্যসাথী সম্বন্ধে আছে বলছেন প্রধান সাহেব। আমি বলবো আপনাদেরকে, প্রথমে আমরা সচেতন হই আমাদের নিজেদের কাছ থেকে যেটা আমরা পাবো সেইটাকে নিয়ে। প্রথম একটা কথা বলি, বর্তমানে বায়ু দূষণ খুব চলছে আপনারা জানেন, তার জন্যে আমাদের দরকার প্রচণ্ডভাবে বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। কি করে সম্ভব?
মাইক্রোফোন কাজ করছে না? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, বৃক্ষরোপণ সম্বন্ধে আমি সামান্য একটু কথা বলি। বৃক্ষরোপণ আমি আপনি হয়তো দুটো কাজ বসাতে পারি, কিন্তু আজকের শুভ রথযাত্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুয়মী, যিনি জগতের নাথ, তিনি আজকের আবির্ভাব হয়েছেন। আমরা প্রথম সবাই প্রার্থনা করব তিনি যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখেন। তাহলে দিশা হাসপাতাল আপনি ভাববেন না আপনার ব্যবসা কমে যাবে। আমরা আছি। মঞ্চে উপস্থিত আছেন প্রথমে আস্তে আস্তে যখন কালের চিরন্তন প্রবাহ ধারায় পুরাতন বর্ষ বিলীন হয়ে যায় অতীতের গর্ভে, আবির্ভাব হয় নতুন প্রভাতের আলো। সেই আলোক ধারায় এসে যখন আমরা দেখতে পেলাম যে শিক্ষাকে যদি অগ্রগতি করে নিয়ে যাওয়া যায় স্বাস্থ্যের ওখানে উন্নতি হয়, তাই 1835 সালে কলিকাতায় মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতবর্ষের যে পাশ্চাত্য শিক্ষার যে পদ্ধতিগুলো জনস্বাস্থ্যে অগ্রগতি করার জন্য নিয়ে আসা হয়, সেখানে সিদ্ধান্ত হয়ে যায় জন্ম মৃত্যু রেজিস্টার কথা, বসন্তের টিকা, যক্ষা, ম্যালেরিয়া, ধনুষ্টঙ্কার, ফাইলেরিয়া, প্লেগের মতো মহামারী রোগ। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1968 সালে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৃষ্টি হলো, তখন সেই সময় যোগ দিলেন আমাদের ভারত সরকার। সেই সময় এই স্বাস্থ্যকে অগ্রগতি ভূমিকা নিয়ে যাওয়ার জন্য এবং স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে যাওয়ার জন্য দুটি পদ ব্যবহার করা হলো। একটি হলো জনগণের কাছে পরিষেবা নেবে হসপিটালে এসে, আর দ্বিতীয়ত হলো জনগণের কাছে পরিষেবা পাঠিয়ে দেওয়া হবে এই স্বাস্থ্যকর্মীর মধ্যে দিয়ে। তখন থেকে শুরু হয়ে গেল পঞ্চবার্ষিক পরিকল্পনা। হ্যালো, সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে মঞ্চে উপবিষ্ট সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সম্মানীয় গুণীজনেদের। সেই সঙ্গে কাকদ্বীপের এই যে বিদ্যালয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে, সেই বিদ্যালয় পরিচালন সমিতি সহ সংস্থার সঙ্গে যুক্ত সকল কর্তা ব্যক্তিকে ব্যক্তিগত তরে এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একটা সুন্দর অ্যাওয়ারনেস প্রোগ্রাম উপস্থাপিত করার জন্য। অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে সচেতনতামূলক প্রোগ্রাম। এরা খুব সচেতনভাবে দেখলাম শিক্ষা জগৎ এবং স্বাস্থ্য জগতের মানুষদেরকে সংবর্ধিত করছেন এবং সঙ্গীত জগতের, কাকদ্বীপের সঙ্গীত জগতের যিনি কর্ণধার তাকেও সম্মানিত করছে। এই অ্যাওয়ারনেসটা আমার খুব ভালো লেগেছে। মানে বেসিক নিড যেটা স্বাস্থ্য এবং শিক্ষা দুদিকেই এরা লক্ষ্য নজর রাখছে। সুতরাং যারা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে তাদের অ্যাওয়ারনেস সম্পর্কে আমাদের কোনো নিঃসংশয়, আমরা সম্পূর্ণরূপে নিঃসংশয়। আলোচনার দুটো দিক, মানে আমরা যারা উপস্থিত হয়েছি, দিশান কি দিতে চাইছে, দিশান কি বলতে চাইছে, আর আমরা দিশানকে কি বলতে চাইছি। মাননীয় প্রধান সরাসরি বললেন তারা দিশানের কাছে জানতে চাইছে যে দিশান কি পরিষেবা এখানে উপস্থাপিত করছে পড়াশোনার ক্ষেত্রে এবং স্বাস্থ্যর ক্ষেত্রে, এবং যেটা আমাদেরও দাবি সেই একই, তারা কি বলতে চাইছে সেটা পরিষ্কার করে আমাদের সামনে উপস্থাপিত করুক এবং আমাদের যে আবেদন সেটাও আমরা তাদের কাছে পৌঁছে দেব। আমি শুনছিলাম মনোমুগ্ধ হয়ে, স্যার বলছিলেন যে এই সময় যদি কিছু দানা আমরা ছড়াতে পারি সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলের গাছপালা যদি একটু বাড়ে তাহলে পরিবেশ ভালো হয়। করছেন স্মারক এবং উত্তরীয় পুড়িয়ে মাননীয় অনিরুদ্ধ কর্মকার, সিনিয়র ম্যানেজার, অ্যাডমিশন, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন। অরুণবাবু এই ছবিটা নেবেন একটু দয়া করে। দুটি সংস্থা আগামী দিনে কাকদ্বীপের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ইতিহাস রচনা করবে
এই প্রত্যাশা আমাদের কাকদ্বীপের প্রত্যেকের পক্ষ থেকে আমরা করছি এবং আগামী দিনে একটি ইতিহাসের নমস্কার জানাই মঞ্চে উপবিষ্ট প্রত্যেক জ্ঞানী গুণী ব্যক্তি, আমার সামনে যারা আছেন, অনেক ক্লাব, অনেক অন্যান্য সংগঠন এবং মহাবিদ্যালয় প্রতিনিধি, গ্রামীণ চিকিৎসক সমিতির পক্ষ থেকে আপনারা আছেন এবং অনেকগুলো স্কুল আপনারা দেখছেন যে অনেকগুলো স্কুল আমন্ত্রিত অথচ আসেনি, মেমেন্টোগুলো পড়ে আছে। আমি ধরেই নিচ্ছি কাকদ্বীপের মানুষ মোটামুটি সচেতন। এই ক্যাম্পটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা আমার ভালো লাগছে। কাকদ্বীপের মানুষরা মোটামুটি সচেতন হয়ে গেছে। আমরা যারা ডাক্তারবাবুরা আছি এখনো সচেতন হতে পারিনি। আমার মনে হচ্ছে গ্রামীণ চিকিৎসক সমিতি বসে আছেন আমার সামনে এবং আমরা পঞ্চায়েতে যারা কাজ করি কিছু কিছু মানুষ তারা হয়তো সচেতন হতে পারিনি। আজকের আমার এই এসজি একাডেমি উদ্দেশ্যটা কি এই ক্যাম্পটা করার জন্য? প্রান্তিক অঞ্চলের মানুষদের সেবাদান করবে বলেই আজকের এই অ্যাওয়ারনেস করা। উন্নত মানের স্বাস্থ্যকর্মী তৈরি করা যাবে বলেই দিশান এসছে তার কথা বলবে। প্রথাগত শিক্ষার বাইরে আমরা মানব সেবায় উৎসাহ দেব বলে আমরা এখানে দিশানকে নিয়ে এসেছি আমার এসজি একাডেমি। আর ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে নিরাপত্তা দেওয়া, কোনো অসুবিধাতে, যে কোনো অসুবিধাতে দিশান যদি পাশে থাকে, দিশান যদি সঙ্গে থাকে, পরিষেবাটা যেটা পাবেন আপনারা সেই পথটা তৈরি করতে চলেছি আমার এসজি একাডেমির এই সংস্থার মাধ্যমে। যে আপনারা আসুন, আমাকে সহযোগিতা করুন। এই সহযোগিতা চেয়েছিলাম প্রত্যেকটা ক্লাব। আমি এক সপ্তাহের মধ্যে আমি ছুটেছি, প্রত্যেকের কাছে গিয়েছি, আন্তরিকভাবে আমন্ত্রণ করেছি, আসুন আপনারা প্রশ্ন করুন, জানুন আরো কি প্রয়োজন আছে। আপনারা পাবেন আমার কাছে। যদি মনে হয় আপনারা অবশ্যই ফোন করবেন। এবং আমার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা হয়েছে যে প্রত্যেকটা পঞ্চায়েতে তুমি একটা করে তোমার নাম্বার দিয়ে ওই পরিষেবাটা দিয়ে দাও। আমি চিন্তা ভাবনা করব, আপনারা কথা শুনুন, দিশানের কথা শুনুন, দিশান কি কি সুযোগ সুবিধা দিতে চায় সেটা দেখুন। কেন অনেক সময় হয়ে গেছে, 1টার সময় পর্যন্ত ছিল, 12:58 বেজে গেছে দেখছি। এই পরিষেবাগুলো, আর দিশানের সঙ্গে কথাও হয়েছে, গতকাল রাত্রেও ওদের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে একটা ক্যাম্প হবে, মানে এটা অ্যাওয়ারনেস বলছে, ওই স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে যেটা আর কি বিনা পয়সাতে চিকিৎসা পরিষেবা, রক্ত পরীক্ষা, এ পরীক্ষা মুক্ত। ওরা বলবে, আবার আমাদেরকে বলবে যে এই হবে। সেটা আমাকে করার জন্য অনুরোধ করা হয়েছে যে আপনি পারবেন, আপনি দেখুন, কাকদ্বীপে আপনি আছেন, এই কথা বারবার বলছেন। সবটাই আপনাদের সহযোগিতা। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে হবে না। আমি আবার যাব, ওই যে বললো অনিমেষ স্যার বলে গেলেন, অনিমেষ শেষ হবে না কোনো সময়। আমি আবার যাব, আমি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে ঘুরবো, আমি রাজি। আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ রাখছি, আর কিচ্ছু না, আপনাদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবে। শ্রী অনিরুদ্ধ কর্মকার, সিনিয়র ম্যানেজার অ্যাডমিশন ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন দিশান। মাননীয় অনিরুদ্ধ কর্মকার। হ্যালো, আমি দিশানের পক্ষ থেকে আসছি। তো আজকে একটা বিশেষ দিন, সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাইছি। আর রথযাত্রা আজকে, তো প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন প্রত্যেককেই। অনিমেষবাবু এই সুযোগটা করে দিয়েছেন আমাদেরকে, তো এটার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞ। ওনাকে আমরা মানে অনেক দিন ধরেই মনে রেখেছি এবং আমাদের সঙ্গে রিলেটেড উনি। আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, মানে দিশান গ্রুপকে তুলে ধরার জন্যে আমাকে পাঠানো হয়েছে। আমার নাম বহুবার চর্চিত হয়েছে, এখানে যিনি প্রোগ্রাম চালাচ্ছিলেন বা এই অনুষ্ঠানটা সঞ্চালন করছিলেন
আমার পরিচয় দিয়েছেন, তো আমি আর নিজের মুখে আর আলাদা করে পরিচয় দিয়ে সময় নষ্ট করতে চাই না, এবং আপনাদেরকেও প্রচুর ধন্যবাদ, কেন রোববার দিনকে একটা পারিবারিক ব্যস্ততার মধ্যে টাইম বার করে আপনারা এসছেন এবং এতক্ষণ ধরে আছেন। তো সেক্ষেত্রে আমি যতটা সংক্ষেপে হয় শেষ করবার চেষ্টা করব। তো দিশান হসপিটালের তো যা মানে মোটামুটিভাবে আমি এক কথায় বলে শেষ করতে পারবো না। তো দিশান এখন কিন্তু আর হসপিটাল নেই, একটা গ্রুপে পরিণত হয়েছে। তো দিশান গ্রুপের আন্ডারে কি কি আসছে, এর মধ্যে হসপিটাল আসছে, এডুকেশন আসছে, যদিও আমি এডুকেশনের পার্টটা দেখছি, বাট অনেক স্যারেরা এবং মাননীয় অতিথিরা বারে বারেই বলছিলেন যে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা আরও যদি কিছুটা তুলে ধরা যায়। হ্যাঁ, অবশ্যই আমি এডুকেশন দেখছি, তার মানে এই নয় যে আমি হসপিটালটা নিয়ে জানবো না বা বলতে পারবো না। কিছুটা হয়তো আপনাদের যে প্রশ্নগুলো আছে বা কোয়ারিজগুলো আছে সেগুলো আমি হয়তো মিট আপ করতে পারবো, বাট সবটা পারা যাবে না। যেমন অনিমেষবাবু বললেন যে আগামী 1 মাসের মধ্যেই আমাদের হসপিটাল ভার্টিক্যাল থেকে হয়তো কোনো ক্যাম্প বা কিছু করানো হবে, যেখানে হয়তো আপনাদের পুরো কোয়ারিজগুলোই মিট আপ করানো যাবে। তো যেটা বলছিলাম যে দিশান হসপিটালের যাত্রা শুরু হয় 2007 সালে, এবং 2007 সালে আপনার আমাদের যিনি সিএমডি স্যার শ্রী সজল কুমার দত্ত উনি প্রতিষ্ঠা করেন। তখন আমাদের মোটে 40টা বেড দিয়ে কর্মক্ষেত্র শুরু হয়। আস্তে আস্তে দিশান এখন 750 বেডে গিয়ে পরিণত হয়েছে, এবং নট অনলি কলকাতা, আমাদের কিন্তু ইউনিট শিলিগুড়িতেও খুলেছে যেখানে 300 বেড রয়েছে। এবং এছাড়াও গ্যাস্ট্রোলজি, নিউরোলজি, হার্ট, বার্ন, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার এবং ক্যান্সার চিকিৎসা, মানে একটা মানুষের মানব দেহে যা যা অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তো সেটা বিকল হলে পরে যদি দিশানে কেউ আসে ফিরে যাবে না, কোনো না কোনো ডিপার্টমেন্টে তাকে আমরা চিকিৎসার জন্য পাঠাতে পারবো। তো দিশান এখন এতটাই গ্রো করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে দিশানের হসপিটাল এবং এডুকেশন সেক্টর যেটা রয়েছে, বা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফার্মাসিউটিক্যাল। তো এই নিয়ে দিশান এখন যাত্রা শুরু করেছে এবং গ্রুপে পরিণত হয়েছে। তো মেনলি দিশান হসপিটালের পরিষেবা নিয়ে যেটা আমার বলার বক্তব্য, আমি খুব সংক্ষেপেই সারবো, কারণ আমি বিশেষ জানি না, কারণ আমি ওই সংস্থার সঙ্গে লাস্ট 6 মাস যুক্ত হয়েছি। তো তার মধ্যেই বহু জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকেই দিশানের ভালো ভালো কাজকর্ম এবং দিশানের গুডউইল বা দিশান সম্বন্ধে খুব ভালো আমি তো ফিডব্যাক পাচ্ছি। তো আমার মনে হয় না যে আমি দিশানে জয়েন করে ভুল করেছি। তো আরও একটা বিশেষ জিনিসও উল্লেখ করা দরকার, যেখানে অনেক মাননীয় অতিথিরা এবং টিচাররাই বললেন, আমার আগের যারা বক্তারা ছিলেন, যে কোভিডের সময় খুব ভালো কাজ হয়েছে দিশানের তরফ থেকে। তো আশা করি ভবিষ্যতেও আমরা সেটা বজায় রাখতে চাই, এবং এরকম আর যেন কোনো মহামারী না আসে, ভগবান করুক, কিন্তু আসলে যাতে তার সঙ্গে আমরা সমানভাবে যুঝতে পারি, সেই শক্তিটা যেন আমাদের ভবিষ্যতে যেন আমরা পাই, সেই শক্তিটা। তো যাই হোক, দিশানের যেটা মেন পরিষেবা আমি ইউনিটগুলো নিয়ে তো বললামই, এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড বা ডিভিশন আমাদের আছে, ডিপার্টমেন্ট আছে, এবং সেখানে স্বাস্থ্যসাথীর পূর্ণ সুবিধাটা পাওয়া যাচ্ছে। যা যা স্টেট গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তার থ্রু দিয়ে আপনি আসলে পরে তার যে শর্ত বা কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনারা পরিষেবা পাবেন। সেটা নিয়ে কোনো রকম কোনো মানে উদ্বিগ্ন বা চিন্তাভাবনা মানে ভয়ের ব্যাপার কোনো কিছু নেই, যে পাওয়া যাবে কি যাবে না, বা হয়তো পেলেও অন্যরকম কিছু একটা হতে পারে, বা কিছু এরকম অনেক কিছু তো মনের মধ্যে সংশয় হতে পারে। তো সেইগুলো এরকম কোনো ব্যাপার নেই, আপনারা আসলে পরে ডেফিনেটলি স্বাস্থ্যসাথীর হেল্প পাবেন, এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব তার মধ্যে থেকে পরিষেবা দেওয়ার। তো আমি মেনলি এডুকেশনের লোক, এবং এডুকেশনের যেহেতু বিভাগটা দেখছি, তো আমি সেই এডুকেশনটা নিয়ে একটু বলতে চাইছি। দিশান গ্রুপ ডিসাইড করেছিল 2011 সালে, বিশেষ করে এই সজল স্যারের কথাই বলতে হবে, যে স্বাস্থ্য মানে হেলথ কেয়ার সেক্টরে ট্রেন্ড নার্সের খুব অভাব, এবং সেই সূত্রপাত ধরেই উনি এই নার্সিং কলেজটি প্রতিষ্ঠা করেন, এবং নার্সিং কলেজটা তারপর থেকে ধীরে ধীরে গ্রো করতে শুরু করে, এবং আজকে আমরা 100 মানে জিএনএম কোর্সের জন্য 100 এবং বিএসসি নার্সিং পড়ানোর জন্য 100টা সিটের অনুমোদন পেয়েছি আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল নার্সিং কাউন্সিল এবং WNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে।
তো এটা একটা সহজ যাত্রা ছিল না, উনি করিয়ে দেখিয়েছেন এবং তার সঙ্গে ওনার সহকর্মী বা যারা স্টাফ ছিলেন তারাও অবদান রেখেছেন। এছাড়া আমাদের শিলিগুড়ি ইউনিটেও কিন্তু এই বছর থেকে নার্সিং শুরু হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যা দিশান কিন্তু গ্রো করছে, নট অনলি ইন হেলথ কেয়ার সেক্টর, এডুকেশন সেক্টরেও। তো যেটা বলছিলাম যে উনি এটা লক্ষ্য করেছিলেন যে ট্রেন নার্স নেই, তো সেই ট্রেন নার্সদের পড়ানোর জন্যে নার্সিং কলেজের সূত্রপাত হয় এবং 2020 সাল অবধি আমরা আমাদের ইএম বাইপাসের উপরে যে দিশান হসপিটালের ক্যাম্পাসটা রয়েছে সেখানেই পড়াচ্ছিলাম। বাট 20 সালের পর থেকে এটা 60টার জায়গায় 100টা সিটে রূপান্তরিত হয় এবং আসন সংখ্যা বাড়ার জন্যে আমরা কলকাতায় রাজারহাট, নিউ টাউন, লাউহাটিতে 1 লাখ স্কোয়ার ফিটের জায়গার উপরে একটা জায়গা নিয়ে নিই এবং সেইখানে আপনার একাডেমিক ব্লক, তার সঙ্গে রয়েছে আপনার হোস্টেল, তার সঙ্গে লাইব্রেরি, তার সঙ্গে আপনার খেলাধুলোর জন্য কিছুটা ফাঁকা জায়গা, তো সব মিলিয়ে যেরকম একটা কমপ্লিট ক্যাম্পাস বোঝায় সেটাই আমাদের রাজারহাট নিউ টাউনে হয়েছে। এবং আমরা হয়তো সেই হসপিটাল ক্যাম্পাসেই পড়াতে পারতাম, কিন্তু লক্ষ্য একটাই যে স্টুডেন্টদের যাতে ঠিকমতো বিকাশ হয় এবং পড়তে এসে যেন তারা এরকম ফিল না করে যে হয়তো বাড়ি থেকে দূরে আছে। হ্যাঁ, একটা তো সেটা হয় মনের মধ্যে, কিছু করার নেই, কিন্তু বাকিটা যেন মানে এরকম মনে না হয় যে হয়তো বাড়ি থেকে দূরে আছি এবং সব সময় এই নিয়ে হয়তো মন খারাপ করাতে পড়াশোনার দিকে হয়তো এগোতে পারলো না। তো যাই হোক, আমরা এই বড় জায়গাটা অ্যাকোয়ার করার পর সেখানেই আমরা এখন মানে নার্সিং কলেজটা চালাচ্ছি। তো এখানে অনেকেই আপনারা হয়তো উপস্থিত আছেন যাদের হয়তো এই বছরে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আপনাদের মেয়েরা। হ্যাঁ, বলে রাখি আমাদের কিন্তু খালি ফিমেল নার্সিং হয়, কোনো মেল নার্সিং হয় না, ফিমেল নার্সিং হয়। তো হয়তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সেই পেরেন্টসদের তরফে বলা আমার দরকার যে হয়তো এই বছর আপনাদের কোনো না কোনো মানে কারোর না কারোর মেয়ে হয়তো এই বছর পাশ করেছে, এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিকের পরে একমাত্র নার্সিংটা পড়াশোনা করা যায়। তো সেক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে কোন কেরিয়ার বা কোনখানে গেলে পরে বা কি পড়াশোনা করলে পরে একটা ভালো জীবিকা বা একটা ভালো জায়গাতে যাওয়া যেতে পারে। যেমন আমার আগের বক্তা স্যার, আমাদের যিনি সভাপতি ছিলেন প্রামাণিক স্যার, তো উনি বলছিলেন যে অনেক স্টুডেন্টদের কাছেই কিন্তু স্মার্টফোন আছে বা রাজ্য সরকার থেকেও স্মার্টফোন দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রকৃত উপযোগিতা বা ইউটিলাইজেশন হচ্ছে না। তারা আইদার ফেসবুক না হয় ইনস্টাগ্রাম বা রিলস করছে, রিলস করে পোস্ট করে দিচ্ছে, দ্যাটস অল। বাট এটাকে কিন্তু একটা টুল হিসেবে ইউজ করা যেতে পারে, যেখানে ওরা নিজেরাই জানতে পারবে যে কোন কেরিয়ার বা কোন পড়াশোনা করলে আগে গিয়ে একটা ভালো জীবিকা পাওয়া যেতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো জায়গাতে সমাজের মধ্যে পৌঁছতে পারে। তো যাই হোক, যেটা আমি বলতে চাই যে কেরিয়ার কাউন্সিলিং, আমি প্রায় এখন অবধি মোটামুটি আমার 16 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে এডুকেশন সেক্টরে। তো তাতে আমি বহু জায়গাতেই কেরিয়ার কাউন্সিলিং করেছি। তাতে কিন্তু দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা হয় না। ক্লাস 12 কমপ্লিট করার পর মনে হয় ও একটা কিছু করে নেবো, আচ্ছা ক্লাস 12 তো হলো, রেজাল্ট বেরোলো, রেজাল্টের পরেও মনে হচ্ছে ও একটা কিছু আমি করে নেবো, কিন্তু কি করে নেবো বা কি করতে পারি সেটা কিন্তু সঠিক ইনফরমেশন না থাকার দরুন অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে হয়তো কিছু না কিছু ভুল কোর্সে ভর্তি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখুন, সবটা তো অ্যাওয়ারনেস একটা এই 15 মিনিটের বক্তব্যের মধ্যে দিয়ে আমি দিতে পারবো না, কিন্তু ডেফিনেটলি যেটা স্যারও বলছিলেন যে যদি পেরেন্টস হিসেবে আপনারা এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখেন এবং বলেন যে প্রকৃত মোবাইলের ইউটিলাইজেশন বা নেটের ইউটিলাইজেশন যাতে করতে পারে বাচ্চারা, সেটা একটা লক্ষ্য রাখা দরকার। তো যাই হোক, নার্সিং কিন্তু একটা বেশ ভালো মতো আপনার পড়াশোনার বিষয়তে মানে স্টুডেন্টরা মানে নার্সিং কোর্সটা মেনলি পড়াশোনার বিষয় হিসেবে হয়তো আজ থেকে 15 বছর আগেও অতটা জনপ্রিয়তা পায়নি। বাট দেখা যাচ্ছে এখন নার্সিংয়েও অনেকে নার্সিং পড়াশোনা করার পর নার্সিংয়েও বেশ ভালো কেরিয়ার গড়তে পারছে। তো তাই জন্যই এই জীবিকাটা বা এই মানে পেশাটার উপরে অনেকেরই এখন পেশাটার জন্য আসার জন্য হয়তো তারা উৎসাহিত হচ্ছে বা আসতে চাইছে। তো নার্সিং পড়তে আসলে দুটো জিনিসের উপর নজর, মানে প্রোগ্রামটা কি নিয়ে তৈরি বা নার্সিং পড়াটা কি নিয়ে হয় সেটা কিন্তু জানা দরকার। একটা হচ্ছে গিয়ে সায়েন্স স্টুডেন্টদের জন্য যাদের ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, তারা বিএসসি নার্সিংটা করতে পারবে, যেটা 4 বছরের ডিউরেশন। আর একটা রয়েছে আর্টস স্টুডেন্টদের জন্য, যেটা জিএনএম, জেনারেল নার্সিং মিডওয়েফারি। তো সেক্ষেত্রে সায়েন্স
বা আর্টস বা কমার্সের স্টুডেন্টও যদি হয়, তাদের সবারই কিন্তু পড়বার জন্য নার্সিংয়ের সুযোগ রয়েছে। তো আজ থেকে যেটা আমি বলছিলাম যে হয়তো 15 বছর আগে নার্সিংয়ের এত জনপ্রিয়তা হয়নি, তখন কিন্তু লোকে মনে করতো যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বাইরে আর কিছু বোধহয় কেরিয়ার নেই। কিন্তু দিন বদলেছে, আধুনিকতার দিকে আমরা এগোচ্ছি। তো সেই সূত্র ধরে এখন অনেক প্রফেশন ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু পা রেখেছে। তো ডেফিনেটলি নার্সিং একটা পুরনো পেশা এবং মানে অনেক পুরনো আপনার কেরিয়ার। এখানে অনেকেই হয়তো আগে সরকারি কলেজে পড়বার সুযোগ পেত, এখন কিন্তু অনেক বেসরকারি কলেজও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখা দরকার। যেমন বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে একটা এন্ট্রান্স হয়, মানে এমন নয় যে আজকে আমি নার্সিং পড়তে চাইলাম, চলো বাবাকে নিয়ে গিয়ে বা মাকে নিয়ে গিয়ে নার্সিংয়ে ভর্তি হয়ে গেলাম, তো আমি নার্সিংয়ের স্টুডেন্ট হয়ে গেলাম, নট লাইক দ্যাট। তো বিএসসি নার্সিং পড়তে গেলেও একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, সেটাকে জেনপাস বলে। লাস্ট সানডেতে হয়েছে 30শে জুন। আর জিএনএম পড়তে গেলেও কিন্তু একটা এন্ট্রান্স নেয়, সেটার নাম জিএনএম এএনএম এন্ট্রান্স, সেটা 14ই জুলাই মানে কামিং সানডেতে হওয়ার কথা। তো সুতরাং এরকম কিন্তু নয় যে ওই অনেক ম্যানেজমেন্ট কোর্স আছে যেমন বিবিএ বা হয়তো অনেক দেখা যাচ্ছে টেকনিক্যাল কোর্স বিসিএ বা এরকম ধরনের, যে অনেক কলেজে আছে ডাইরেক্ট গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো নার্সিংটা কিন্তু তা নয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যারা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষাটা অর্গানাইজ করে ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, তারাই কিন্তু এটাও অর্গানাইজ করে। তো সুতরাং এরকম কোনো কিন্তু ভাববার বিষয় নয় যে নার্সিং পড়তে চাইলেই পড়তে আসলাম আর পড়বার জন্য ঢুকে গেলাম। তো নার্সিং পড়তে আসলেও এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং এন্ট্রান্স এক্সামের থ্রু দিয়েই অ্যাডমিশন হয়। বিশেষ করে সরকারি কলেজগুলোতে তো বটেই, এছাড়াও বেসরকারি কলেজগুলোতেও কিন্তু নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম তার র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে অ্যাডমিশন হবে কি হবে না। তো সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, সেই নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হয় তার রেজিস্ট্রেশনও অনেক আগে হয়। তো ওই জন্যে স্টুডেন্টদের একটু অ্যাওয়্যার না হলে পরে তারা রেজিস্ট্রেশনের যে এখন কিন্তু মোটামুটিভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা মেনলি দেখার বিষয় যে এই পড়াশোনার জন্য যে এন্ট্রান্স এক্সামগুলো, সেইগুলো অনেক সময় তারা রেজিস্ট্রেশন করতে পারে না। আগেকার দিনে হয়তো গিয়ে আপনার হার্ড কপি বা ফর্ম ফিল আপ করানো হতো, তখন একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু কাগজে হয়তো অনেক সময় বিজ্ঞাপনও বেরোতো বা হয়তো অন্য কোনো মাধ্যম থেকেও জানা যেত। বাট এখন কিন্তু ওয়েবসাইট ছাড়া কোনো উপায় নেই, অনলাইন ছাড়া কোনো উপায় নেই। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য পোর্টাল খোলে এবং নির্দিষ্ট সময়ের পর পোর্টালটা বন্ধ করে দেয়। তো তাই জন্যে অনলাইন ফর্ম ফিল আপ কবে হচ্ছে, কবের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে কতদিন পর অ্যাডমিট কার্ড রিলিজ হবে, এই সব খবরগুলো কিন্তু রাখা খুব প্রয়োজন। তো যাই হোক, এই বছরের তো সেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা চাই যারা অলরেডি পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দেবে বলে, মানে জিএনএম বা এনএমটা কামিং সানডেতে, তো তারা চাইলে যোগাযোগ করতেই পারেন। অনিমেষ বাবুর তো রয়েছেই এখানে, উনি আছেন, এছাড়া আমরাও আছি। আমাদের একটা কল সেন্টার নম্বর আছে। এই শুনছিলাম যারা আগের বক্তব্য দিচ্ছিলেন, বক্তারা বলছিলেন যে কিভাবে যোগাযোগ করা যেতে পারে, বা মাঝখানে কোনো মিডলম্যান ঢুকে গেল কিনা বা কেউ এসে গেল কিনা, এরকম কোনো ব্যাপার নেই। এখন কিন্তু সব জায়গাতেই কল সেন্টারের উপযোগিতা বা ব্যবস্থা করা থাকে। যেমন 9051715171 এই কল সেন্টারটাতে কল করলে পরে অতি অবশ্যই আমাদের টেলিকলার ডিভিশন থেকে কল ধরে উপযুক্ত ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবে। তো সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যা কিছু কোয়ারিজ, যেরকম কিছু কোয়ারিজ আপনাদের থাকতে পারে, এছাড়া ওয়েবসাইট আছে, প্রত্যেকেরই হাতে হাতে আপনার স্মার্টফোন রয়েছে। ওয়েবসাইটে ঢুকেও নিজের কোয়ারিজ থ্রো করলে পরে আমাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরা ডেফিনেটলি গেট ব্যাক করবে বা তারা যোগাযোগ করবেই। তো সুতরাং এরকম কোনো রকম কিছু মানে ভয় পাওয়ার ব্যাপার নেই যে মাঝখানে, এবং সেটা আমাদের সব ক্ষেত্রেই যে নাম্বারটা আমি প্রোভাইড করলাম সেটা কিন্তু আমাদের সব ক্ষেত্রে সব মানে আইদার হসপিটাল হোক কি এডুকেশন হোক কি অন্য কোনো কোয়ারিজ থাকুক, ওই একটাই কল সেন্টার নাম্বার, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আশা করি হয়তো সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট না হলেও আমরা আমাদের প্রতিনিধিদের থ্রু দিয়ে কিছুক্ষণের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করি। তো যাই হোক, নার্সিং পড়াটা নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম অলরেডি আমি বেশ কিছুটা বলেও ফেলেছি। তো আর বেশি আমি এটাকে বিস্তারিত মানে ইলাস্ট্রেট করতে চাইছি না। তো আমাদের প্যারামেডিক্যালও কোর্স আছে। প্যারামেডিক্যাল কোর্সের মধ্যেও সেটা রয়েছে ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এরকম ধরনের অনেক পড়াশোনা, কিন্তু সেগুলো সবই কিন্তু আমরা নিই একমাত্র জেনপাস এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের থ্রু দিয়ে।
তারপরে কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ে যেরকম র্যাঙ্ক আসবে সেই অনুযায়ী তারা কলেজ নিতে পারবে। তো সুতরাং নার্সিংয়ের ক্ষেত্রে অবশ্য দেখা যেতে পারে যে আপনার ধরুন কারুর হয়তো মনে হচ্ছে যে র্যাঙ্কটা হয়তো একটু পিছনের দিকে হতে পারে, বা হয়তো র্যাঙ্কটা সেরকম আশানুরূপ হলো না, তো বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। কারণ বুকিং আমাদের শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে, হয়তো আর বেশি দিন কন্টিনিউ হবে না। তো আমাদের 100টা সিটের মধ্যে প্রায় মোটামুটি 60-65% বুকিং আমরা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর বাকি হয়তো আর ম্যাক্সিমাম হয়তো 2% বা 3% আমরা রাখবো বুকিংয়ের জন্যে। তারপরে কিন্তু আমরা সেটা মানে যেটা কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আসবে তার জন্যেই রাখবো। তো সুতরাং কারুর যদি যোগাযোগ করে আপনার মনে হচ্ছে যে বুকিং করানোর জন্য ইন্টারেস্টেড আছেন বা চাইছেন, তো আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন এবং নির্দিষ্ট প্রতিনিধি ফোন ধরে আপনাদের কোয়ারিজ মিট আপ করবে। এরকম ধরনের একটা মঞ্চতে আসতে পেরে এবং দিশান সম্বন্ধে বলতে পেরে আমিও নিজে একটা মানে গর্ব অনুভব করছি। কারণ আমি এর আগেও অনেক সেমিনার বা অনেক ওই কেরিয়ার সেমিনার বা যেটা বলে কেরিয়ার কাউন্সেলিং আমি অ্যাটেন্ড করেছি। বাট এখানে অনিমেষবাবু যেভাবে ব্যাপারটাকে মঞ্চস্থ করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ডই প্রশংসনীয়। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর বেশি ইলাস্ট্রেট করতে চাইছি না, এখানেই শেষ করতে চাইছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যোগাযোগ করবার মাধ্যম আমি বলে দিয়েছি, মনে রাখবেন। তো সেখানে আমাদের যোগাযোগ করলে আমাদের রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি আপনাদের কোয়ারি সলভ করবে। এই